আসসালামু আলাইকুম। গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। আজ আপনাদের জন্য পড়ছি প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের হিমু সিরিজের উপন্যাস হিমুর মধ্যদুপুর এর ৩য় পর্ব। রানু টাকা নিয়ে এসেছে, সবটা আনতে পারেনি। ১,৩০০ টাকা এনেছে। টাকার সঙ্গে প্লাস্টিকের ২টা আইসক্রিমের বাটি, একটা বাটিতে মোরগ পোলাও, অন্য বাটিতে ফিরনি। দুটাই সে নিজে রান্না করেছে। আমার ধারণা ওই দিনের খাবারটা ফেরত দিতে চাচ্ছে। মনে হচ্ছে এই মেয়ে ঋণ রেখে মরে যাওয়া টাইপ না। রানু বলল, আপনি এই বাড়িতে কে বলুন তো? আমি দারোয়ানকে বললাম হিমু সাহেবের ফ্ল্যাটে যাব। দারোয়ান চেনে না। আমি এই বাড়ির চাকর, ভদ্রভাষায় গৃহভৃত্য। বাবু কহিলেন, বুঝেছ উপেন টাইপ। আমাকে চেনার কথা না। চাকরের পরিচয় ফ্ল্যাটের পরিচয় না। রানু বলল, আপনি কেন সবসময় আমার সঙ্গে এইভাবে কথা বলেন? ওই যে বুড়ো মানুষটা ইজি চেয়ারে বসে বই পড়ছে, তিনি আপনার কে হন? মুনিব হন। উনি মুনিব, আমি ভৃত্য। অসম্ভব, উনি আপনার বাবা। আমি চেহারা দেখেই বুঝেছি। কথাবার্তার এই পর্যায়ে পল্টু স্যার ঘাড় ঘুরিয়ে তাকালেন এবং চিন্তিত ভঙ্গিতে বললেন, হিমু, বাবুই পাখি তালগাছ ছাড়া অন্য কোথাও বাসা বাঁধে না? জি না স্যার। যদি সব তালগাছ কেটে ফেলা হয়, তখন ওরা কোথায় বাসা বাঁধবে? ওরা একটা সমস্যায় তো পড়বেই। অন্য কোনো গাছে ট্রাই করবে। কোন গাছ? আমার ধারণা সুপারি গাছে প্রথম চেষ্টা করবে। পল্টু স্যার চিন্তিত ভঙ্গিতে বললেন, জিনিসটা অদ্ভুত না? বাবুই পাখিদের তালগাছেই বাসা বাঁধতে হবে? গভীর কোনো চিন্তার বিষয়ের মধ্যে আছে। চিন্তার বিষয় তো আছেই। ওই মেয়েকে? স্যার, আমাদের বাবুর্চি। পল্টু স্যার খুবই অবাক হয়ে বললেন, আমাদের বাবুর্চি আছে জানতাম না তো। নিজেদের বাবুর্চি আছে, অথচ আমরা হোটেল থেকে খাবার এনে খাচ্ছি কেন? আমি বললাম, আজই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। সে তার রান্নার স্যাম্পলও নিয়ে এসেছে। দুপুরে আপনাকে খেতে দেব। মোরগ পোলাও আর ফিরনি। খেয়ে যদি আপনার পছন্দ হয় সঙ্গে সঙ্গে চাকরি পার্মানেন্ট। পল্টু স্যার বললেন, একবেলার রান্না খেয়ে তার রন্ধনশৈলী বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। আমি বললাম, তাহলে ১ সপ্তাহ রাঁধুক, ১ সপ্তাহ পরে বিবেচনা করা হবে। মেয়েটার নাম কি? স্যার, আপনি জিজ্ঞেস করুন। আমি রানুর দিকে তাকালাম। সে আমাদের কথাবার্তায় পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেছে। বিভ্রান্ত হয় স্বাভাবিক। অতি বুদ্ধিমতীরাও বিভ্রান্ত হবে। পল্টু স্যার হাতের বই বন্ধ করে চোখের চশমা ঠিক করলেন। চশমা ঠিক করা মানে চশমার ফাঁক দিয়ে দেখার চেষ্টা। পল্টু স্যার গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনার সময় এই কাজটা করেন। নাম কি বলো? রানু। রান্না কোথায় শিখেছ? মার কাছে শিখেছি। মনে করো তুমি কই মাছের ঝোল রান্না করছো। সাধারণ লবণ দিয়ে রান্না করলে যে স্বাদ হবে, বিট লবণ দিয়ে রান্না করলেও কি একই স্বাদ হবে? বিট লবণ দিয়ে মাছের ঝোল রান্না করা যায় এটাই আমি জানি না। কোন রান্নাটা তুমি ভালো পারো? ইলিশ মাছের ডিমের ঝোল। পল্টু স্যার আমার দিকে তাকিয়ে বললেন, হিমু, চট করে একটা ইলিশ মাছ নিয়ে এসো। আমারও হঠাৎ করে কেন জানি ইলিশ মাছের ডিমের ঝোল খেতে ইচ্ছা করছে। বাবুর্চির চাকরি পার্মানেন্ট হবে কিনা তা ইলিশ মাছের ডিম রান্নার উপর নির্ভর করছে। রানুর হতভম্ব ভাব ক্রমেই বাড়ছে। একসময় সে গা ঝাড়া দিয়ে উঠল। কঠিন গলায় বলল, একটা ভুল হচ্ছে। আমি বাবুর্চির কাজের জন্য এই বাড়িতে আসিনি। আমাকে এসব কেন বলছেন? আমাকে দেখে কি বাবুর্চির মতো লাগছে? পল্টু স্যার আমার দিকে সাহায্যের জন্য তাকালেন। রানুর কথায় তিনি খানিকটা হকচকিয়ে গেলেন। আমি বললাম, রানু শোনো, আয়া বা বাবুর্চি এরা দেখতে আলাদা হয় না। এদের কোনো আলাদা পোশাকও নেই। এবং সত্যি কথা বলতে কি, তোমার ভাবভঙ্গির মধ্যে কিছু বাবুর্চি ভাব অবশ্যই আছে। পল্টু স্যার ভরসা পেয়ে বললেন, অবশ্যই অবশ্যই, খুবই সত্যি কথা। কথাবার্তা বুয়াটাই, ঝগড়া ঝগড়া ভাব। আমি বললাম, তারপরেও তোমাকে বাবুর্চির চাকরি অফার করায় তোমার যদি সম্মানহানি হয়ে থাকে, তাহলে আমি এবং স্যার আমরা দুজনই দুঃখিত। পল্টু স্যার বললেন, হ্যাঁ দুঃখিত। তবে বাবুর্চির কাজের মধ্যে কোনো অসম্মান নেই। পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তি বাবুর্চি ছিলেন, যেমন অ্যারিস্টটল, লিওনার্দো দ্য ভিঞ্চি। রানু বলল, ওনারা বাবুর্চি ছিলেন? পল্টু স্যার বললেন, অবশ্যই। নিজেরা নিজেদের খাবার রান্না করে খেতেন। এখন তুমি বলো, বেতন কত চাও? রানু বলল,
বেতন কত চাই মানে কি? তুমি নিশ্চয়ই বেতন ছাড়া কাজ করবে না। আর আমার পক্ষে আকাশ পাতাল বেতন দিয়ে বাবুর্চি রাখা সম্ভব না। লকার খোলা যাচ্ছে না। রানু বলল, আমরা একই কথাবার্তায় ঘোরাফেরা করছি। হয় আপনি কনফিউজড নয়তো আমি কনফিউজড। আমি এখন চলে যাচ্ছি। কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম। পল্টু স্যার সালামের জবাব না দিয়ে বইয়ে মন দিলেন। পাতা উল্টে বইয়ের দিকে ঝুঁকে এলেন। তার চোখ চকচক করতে লাগলো। রানু আমার দিকে তাকিয়ে বলল, আমি কি আপনার সঙ্গে 1 মিনিট কথা বলতে পারি আড়ালে? আমি বললাম, আড়ালে যাবার দরকার নেই, এখানেই কথা বলতে পারো। স্যার বই পড়া শুরু করেছেন, এখন কোনো কিছুই তার মাথায় ঢুকবে না। তাকে এখন এই ছাগলা, বই পাগলা বলে গালি দিতেও পারো, তিনি কিছুই বুঝবেন না। রানু কঠিন গলায় বলল, আপনি দয়া করে অন্য ঘরে আসুন প্লিজ। আমি রানুকে নিয়ে রান্নাঘরে গেলাম। এই বাড়িতে শুধুমাত্র রান্নাঘরেই দুটা প্লাস্টিকের টুল আছে, পিঁড়ির আধুনিক সংস্করণ। রানুকে বসতে বললাম, সে বসল না। থমথমে গলায় বলল, আপনি কি সত্যি ওনার সার্ভেন্ট? চাকর বলতে লজ্জা লাগছে বলে সার্ভেন্ট বলছি। আমি বললাম, সরাসরি চাকর বলতে পারো, লজ্জা পাওয়ার কিছু নেই। ভৃত্যকে স্বয়ং রবীন্দ্রনাথ উঁচু মর্যাদা দিয়েছেন। তার বিখ্যাত লাইন আছে, আমি তব মালঞ্চের হব মালাকার। মালাকার বেটা চাকর ছাড়া কিছু না। হাই লেভেলের কথা বন্ধ করে সরল করে বলুন ঘটনা কি? আপনি চাকর হবেন কেন? আমি একটা জরুরি মিশন নিয়ে এখানে কাজ করছি। কি মিশন? পল্টু স্যার বহু টাকার মালিক, 20 কোটি টাকার বেশি তো বটেই। উনি মারা গেলেই সোহাগ নামের একজন পুরো সম্পত্তির মালিক হবে। আমার মিশন হচ্ছে উনি যাতে দ্রুত মারা যান সেই ব্যবস্থা করা। তার মানে? ভদ্রলোকের সময় ঘনিয়েছে, দুটা কিডনি নষ্ট। আমাকে দেখতে হবে তিনি যেন কিডনি ট্রান্সপ্ল্যান্টে রাজি না হন। বুঝতে পারছো? না। আমি গলা নামিয়ে বললাম, আমি এই বাড়িতে ঢুকেছি তাকে কিডনি দেব এই অজুহাতে। এখন তার ধারে কাছে যাচ্ছি না। স্যারের শরীর দ্রুত খারাপ হচ্ছে, পরিকল্পনা মতো সবই করছে। রানু বলল, আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমাকে এই গোপন কথাগুলো কেন বলছেন? তোমাকে বলছি কারণ তুমি এই পরিকল্পনার অংশ। রানু প্রায় চিৎকার করে বলল, আমি কি করে এই পরিকল্পনার অংশ হব? মাজেদা খালা তোমাকে কিডনি দেবার জন্য ফিট করেছে, ঠিক বলছি না? রানু হতভম্ব গলায় বলল, সেই কিডনি কি ওনার জন্যে? অবশ্যই। তোমাকে কি করতে হবে শোনো, বুড়োটাকে নানান কথায় ভুলিয়ে ভালিয়ে কিডনি ট্রান্সপ্ল্যান্টটা দেরি করাবে, যেন দ্রুত কর্মসাবার হয়ে যায়, সোহাগ ভাইজান বগল বাজাতে পারেন। রানু বলল, আপনি অতি ভয়ঙ্কর মানুষ। আমি আগেই ধারণা করেছিলাম। আমার উচিত সব কিছু পুলিশে জানানো। ভুলেও এ কাজ করবে না, পুলিশও আমাদের কেনা। সবচেয়ে সহজ পণ্য হলো মানুষ। মানুষ কেনা কোনো সমস্যাই না। মানুষদের মধ্যে সবচেয়ে সহজে কেনা যায় বুদ্ধিজীবীদের। তারা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করেন কখন বিক্রি হবেন। বকবকানিটা বন্ধ করবেন? খুললাম। আমি এখন চলে যাব, তবে ভাববেন না আমি সহজ মেয়ে। একটা মানুষকে খুন করবেন আর আমি সব জেনে শুনেও চুপ করে থাকবো? খুন তো করছি না, নেচারের উপর নির্ভর করছি। নেচার তার কোর্সে চলবে। যথাসময়ে পল্টু স্যার বই পড়তে পড়তে পটল তুলবেন, ওনার জন্যও ভালো। বই পড়তে পড়তে খুব কম মানুষই মারা যায়। শুধু একজনকে পাওয়া গেছে যিনি বই পড়া শেষ করে লাইব্রেরি থেকে সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে মারা গেছেন, মোগল বাদশাহ হুমায়ুন। রানু বলল, আপনার প্রতিটি কথাই অসহ্য লাগছে। আমি কি আরেকবার ওনার সঙ্গে কথা বলতে পারি? আমি বললাম, কি কথা বলবে? ওনাকে জিজ্ঞেস করে জানবো আপনি যা বলছেন সেটা সত্যি কিনা। কিভাবে জানবে? সরাসরি জিজ্ঞেস করবে? আমাকে ফাঁসাবে? আপনার ভয় নেই, সরাসরি কিছু জিজ্ঞেস করব না। আমি বোকা মেয়ে না। রানুকে আবার পল্টু স্যারের কাছে নিয়ে গেলাম। পল্টু স্যার বই থেকে মুখ তুলে আনন্দিত গলায় বললেন, তোমার বেতন কত ঠিক হয়েছে? রানু বলল, স্যার আমি তো আগেই বলেছি আমি বাবুর্চির কাজ করব না। আমি শুধু আপনাকে একটা প্রশ্ন করতে এসেছি। পল্টু স্যার বললেন, প্রশ্নের জবাব দিতে পারবো না, দেখছো না বই পড়ছি। স্যার ছোট প্রশ্ন, হিমু নামের এই মানুষটা কি আপনাকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে নিষেধ করেছে? হ্যাঁ করেছে, এবং তার কথা আমার কাছে অত্যন্ত যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে। কেন আমি অন্য একজনের শরীরের অংশ নিয়ে বাঁচব? যার কিডনি নিলাম তার থাকবে একটা মাত্র কিডনি, সেটা নষ্ট হয়ে গেলে বেচারার গতি কি হবে? রানু বলল, স্যার আমি যাই, আসসালামু আলাইকুম। একটাই অনুরোধ,
আপনার কাজের লোকের কথায় আপনি বিভ্রান্ত হবেন না। আপনাকে বেঁচে থাকতে হবে। পল্টু স্যার বললেন, কেন? আমি তো সোসাইটিতে কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারছি না, শুধু বই পড়ছি। আমার বেঁচে থাকা মানে দরিদ্র দেশের কিছু খাবার নষ্ট করা, বাতাস থেকে কিছু অক্সিজেন নিয়ে গ্রিন হাউস এফেক্টকে এগিয়ে নেয়া। এসব যুক্তি কি আপনার ওই লোক আপনাকে বুঝিয়েছে? হ্যাঁ, তার যুক্তি খুবই ভালো। এখন তুমি যাও। বই পড়ছি তো, বই পড়ার সময় ফালতু কথাবার্তা খুবই অসহ্য লাগে। রানু বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। যে দৃষ্টি সে আমাকে দিল, ইংরেজিতে তাকে বলে অ্যাশলুক, বাংলায় ভস্ম দৃষ্টি। মুনি ঋষিদের টাইমে তারা এই দৃষ্টি দিয়ে দুষ্ট লোক ভস্ম বানিয়ে ফেলতেন। সেই ভস্ম গায়ে মেখে সাধনায় বসতেন। ভস্ম নষ্ট হতো না, কাজে লাগতো। রানু যাবার ঘণ্টাখানিকের মধ্যে বাদল এসে উপস্থিত। দরজা খুলতে সে ঢুকলো। কিছুক্ষণ পল্টু স্যারকে জলজল চোখে দেখল। তারপর নিচু গলায় বলল, হিমুদা, এই ভদ্রলোকের সঙ্গে কারো একজনের চেহারার মিল পাচ্ছি। কে বলো তো? আমি বললাম, ফিসফিস করে কথা বলতে হবে না। উনি যখন পড়ায় ব্যস্ত থাকেন তখন বাড়ির ছাদে অ্যাটম বোমা ফাটলেও উনি ঠিকমতো শুনতে পান না, ভাবেন বেলুন ফেটেছে। এই সিনড্রোমের নাম পাঠবধির সিনড্রোম। কার চেহারার সঙ্গে মিল সেটা বলো। দুজনের চেহারার সঙ্গে খুব মিল। একজন হচ্ছেন আরব্য রজনীর বুড়োটা, যে ঘাড়ে চেপে থাকে, ঘাট থেকে নামে না। ঠিক বলেছ তো। আবার উনি যখন বই পড়া বন্ধ করে মাথা তুলে তাকান তখন তাকে খানিকটা টেকো মাথা আইনস্টাইনের মতো লাগে। বাদল বলল, হিমুদা, দুদিন যদি তোমার সঙ্গে থাকি তাহলে কোনো সমস্যা আছে? ইউনিভার্সিটি বন্ধ, বাসায় যেতে ইচ্ছা করছে না, অনেকদিন তোমার সঙ্গে দেখা হয় না। থাকবো দুদিন? থাক। রাতে ঘুমাবো কোথায়? মেঝেতে ঘুমাবি। চাকর বাকরের আত্মীয় স্বজন এলে কোথায় ঘুমায়? মেঝেতে ঘুমায়। চাকরের আত্মীয় হিসেবে দুদিন থাক, ভালো লাগতে পারে। বাদল চোখ মুখ উজ্জ্বল করে বলল, ভেরি ইন্টারেস্টিং আইডিয়া। ভদ্রলোক কি পড়ছেন? এখন একটা উপন্যাস পড়ছেন, 150 পৃষ্ঠার উপন্যাস। আমি সেই উপন্যাসের পাতা ব্লেড দিয়ে কেটে 70 পৃষ্ঠা করে দিয়েছি। একটা পাতার পরেই তার পরের পাতা মিসিং। দেখতে চাচ্ছি উনি ব্যাপারটা ধরতে পারেন কিনা। ধরতে পারছেন? না। উনি খুব আগ্রহ নিয়ে উপন্যাসটা পড়ছেন, প্রায় শেষ করে ফেলেছেন। বাদল মুগ্ধ গলায় বলল, দস্তয়েভস্কির উপন্যাস থেকে উঠে আসা ক্যারেক্টার। হিমুদা, আমার সঙ্গে পরিচয় করিয়ে দাও। আমি পরিচয় করিয়ে দিলাম। হাত কচলাতে কচলাতে বললাম, স্যার, এর নাম বাদল, আমার খালাতো ভাই। দুদিন আমার সঙ্গে থাকবে, খাবে, তবে বিনিময়ে কাজ করে দেবে। ফ্লোর মুছবে, কাপড় ধুয়ে দিবে, লকারটা খোলার ব্যাপারেও কাজ করবে। এর অঙ্কের মাথা ভালো। পল্টু স্যার বললেন, গুড, ভেরি গুড। বাদল বলল, স্যার, যে বইটা পড়ছেন সেটা পড়তে কেমন লাগছে? পল্টু স্যার বললেন, পড়তে খুবই ভালো লাগছে, তবে বইয়ের অনেকগুলো পাতা নেই। কেউ একজন ইভেন নাম্বার দিয়ে শুরু, প্রতিটি পাতা কেটে রেখেছে। তাতে আমার অসুবিধা হচ্ছে না, বরং সুবিধা হচ্ছে। বাদল আগ্রহ নিয়ে বলল, কি সুবিধা স্যার? মিসিং পাতাগুলোতে কি আছে কল্পনা করে খুবই আনন্দ পাচ্ছি। আমি ঠিক করেছি এরপর যে বই পড়ব তার অড কিংবা ইভেন নাম্বারের পাতাগুলো কেটে রাখব। বাদল বলল, স্যার, আপনি তো মহাপুরুষ পর্যায়ের মানুষ, দয়া করে একটা বাণী দিন। কি বাণী দেব? বাদল বলল, আপনার মতো মানুষ যা বলবেন সেটাই বাণী। একটা গালি যদি দেন সেটাও হবে বাণী। দয়া করে আমাকে একটা গালি দিন। সত্যি গালি দেব? জি স্যার। এই মুহূর্তে তেমন কোনো গালি মনে পড়ছে না, একটু পরে দিই। জি আচ্ছা স্যার। বাদল আগ্রহ নিয়ে গালির জন্য অপেক্ষা করছে। পল্টু স্যারকে বেশ চিন্তিত মনে হচ্ছে। সম্ভবত লাকসই গালি পাচ্ছেন না। না পাওয়ারই কথা। বাংলা ভাষায় গালির সম্ভার তত উন্নত না। বেশিরভাগ গালি পশুর সঙ্গে সম্পর্কিত। কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, গাধার বাচ্চা। নতুন ধরনের গালি কিছু হয়েছে, যেমন তুই রাজাকার। আরও গালি থাকা দরকার। একটা জাতির সংস্কৃতির অনেক পরিচয়ের একটি হচ্ছে গালির সম্ভার। চীন দেশে গালির অভিধান পর্যন্ত আছে। আহারে, কি সভ্যতা! স্যারের ড্রাইভার এসে দরজা দিয়ে মুখ বের করে চোখ টিপল। চোখ টিপায় এর সীমাহীন পারদর্শিতা। চোখ টিপ দিয়ে বুঝিয়ে দিল বিরাট সমস্যা। আমি কাছে গিয়ে বললাম, কি সমস্যা? ড্রাইভার হাঁসের মতো ফ্যাঁস গলায় বলল, কিসলু ভাই আসছে। একা আসে নাই, দলে বলে আসছে। কিসলু ভাইটা কে? সোহাগ ভাইজানের গ্রুপের লিডার, ডেঞ্জার আদমি। আপনাকে খবর দিতে বলেছে,
খবর দিলাম। এখন আপনি কি করবেন সেটা আপনার বিবেচনা। আমাকে কি করতে বলো? পালায় যান, জানে বাঁচেন। জানে মেরে ফেলার সম্ভাবনা কি আছে? অবশ্যই। বললাম না, ডেঞ্জার আদমি। পালাবো কোন দিক দিয়ে? এর চেয়ে বরং ডেঞ্জার আদমির সঙ্গে কথা বলতে থাকি। সুযোগ বুঝে এক ভাগে ঝেড়ে দৌড়, এক দৌড়ে পকার পার। ড্রাইভার শুকনো মুখে বলল, আমার যা বলার বলে দিয়েছি। আরেকবার বলতেছি, ডেঞ্জার আদমি। ডেঞ্জার আদমি কিসলু ভাই ড্রাইভারের ঘরের সামনের চেয়ারে বসে আছে। সে জিন্সের প্যান্টের সঙ্গে কমলা রঙের গেঞ্জি পরেছে। গেঞ্জিতে লেখা লাভ বাংলাদেশ। বঙ্গপ্রেমিকের চেহারায় ইঁদুর ভাব আছে। সব মানুষ যে বাদর থেকে এসেছে তা না, কিছু মনে হয় ইঁদুর থেকেও এসেছে। আমি ডেঞ্জার আদমির কাছে এগিয়ে গেলাম। ড্রাইভার অন্যদিকে তাকিয়ে সিগারেট টানছে। ডেঞ্জার আদমির লোকজন কাউকে দেখছি না, তবে তারা যে আশেপাশেই আছে তার ডেঞ্জার আদমির প্রশান্ত মুখভঙ্গি দেখেই বুঝতে পারছি। এই ধরনের বিপজ্জনক লোক একা যখন থাকে তখন অসহায় বোধ করে। আমি ডেঞ্জার স্যারের সামনে দাঁড়িয়ে বললাম, এই, তুই চাস কি রে শুয়োরের বাচ্চা? ড্রাইভারের মুখ থেকে জ্বলন্ত সিগারেট পড়ে গেল। সে মাথা ঘুরিয়ে ফ্যালফ্যাল চোখে তাকালো। মনে হচ্ছে তার পৃথিবী উলটপালট হয়ে গেছে। আমি বললাম, এখনো চেয়ারে বসে আছিস? উঠে দাঁড়া তেলাপোকার ছানা। ব্র্যাকেটে তেলাপোকার ছানা গালিটা বের করে ভালো লাগছে। মনে হচ্ছে আরও কিছু নতুন গালি আবিষ্কার করে ফেলব। এই তেলাপোকা, তোর নাম কি? হতভম্ব ডেঞ্জার আদমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, কিসলু। আমার কাছে এসেছিস কি জন্যে? তোকে কি সোহাগ পাঠিয়েছে? ওই মাকড়সাটা এখন কোথায়? হাসপাতালে ভর্তি হয়েছে? হুম। হুঁকিরে হারামজাদা, বল জি স্যার। তোকে আজ মহব্বত শিখাই দিব। সোহাগের রাজধানী চাকুটা প্যান্টের ভিতর আপনা আপনি খুলে গেছে, ঠিক বলেছি না? জি স্যার। তোর প্যান্টের পকেটেও তো পিস্তল আছে, আছে কিনা বল। জি স্যার। গুলি নাই, পিস্তল নিয়ে ঘুরছিস কোন মতলবে? পিস্তলের গুলি কই? ডেঞ্জার আদমি বিড়বিড় করে বলল, যে গুলি আছে সেটা এই পিস্তলে ফিটিং হয় না। পিস্তল আর গুলি দেখে শুনে কিনবি না। আমার কাছে কি জন্য এসেছিস ঝটপট বল। ভুল হয়েছে, আপনাকে চিনতে পারি নাই। এখন চিনেছিস? ডেঞ্জার আদমি কিসলু হতাশ চোখে এদিক ওদিক তাকালো। সে এমনই হতভম্ব হয়েছে যে মাথা এলোমেলোর পর্যায়ে চলে গেছে। ডেঞ্জার আদমি জাতীয় ছেলেপুলেরা অসম্ভব ভীতু হয়। ওস্তাদ, বিদায় দেন, চলে যাই। কানে ধর, কানে ধরে লেফট রাইট করতে করতে যা। তোর বন্ধুরা সবাই যেন দেখে তুই কানে ধরে আছিস। আর শোন, পিস্তলের জন্য ফিটিংগুলি যেদিন পাবি সেদিন এসে আমার সঙ্গে দেখা করবি, মনে থাকবে? জি ওস্তাদ। এখনো কানে ধরছিস না কেন? কানে ধর। ডেঞ্জার আদমি কানে ধরল। ড্রাইভারের মুখের হাঁ এতই বড় হলো যে মুখের ভেতর দিয়ে খাদ্যনালীর খানিকটা দেখা যাচ্ছে। হাঁটা শুরু কর। এক কদম যাবি, কিছুক্ষণ থামবি। আবার এক কদম যাবি, কিছুক্ষণ থামবি। মনে থাকবে? মনে থাকবে ওস্তাদ। ডেঞ্জার আদমি চলে যাচ্ছে। ড্রাইভার ফ্যালফ্যাল করে তাকাচ্ছে, মাঝে মাঝে ঢোক গিলছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, হামকি ধামকি করে বড় বাঁচা বেঁচে গেছি, তাই না ফজলু? ফজলু বিড়বিড় করে বলল, জি ওস্তাদ। মানুষের সব দিন সমান যায় না। কোনো কোনো দিনকে বলা হয় ভেজিটেবল ডে। তা উল্লেখযোগ্য ভেজিটেবল না, কদুটাই ভেজিটেবল। আবার কিছুদিন থাকে সংবাদপত্রের ভাষায় ঘটনাবহুল। যেমন আজকের দিন। ডেঞ্জার আদমি কিসলু ভাইকে বিদায় করে উপরে এসেছি। পল্টু স্যার হাতের উপন্যাস ছুঁড়ে ফেলে বললেন, অসাধারণ উপন্যাস পড়ে শেষ করলাম। টান টান উত্তেজনা। দুপুরের খাবার দাও। দেখি নতুন বাবুর্চি ইলিশ মাছের ডিম কেমন রান্না করেছে। আমার মন বলছে ভালো হয়েছে। বাবুর্চি নেই, ডিমও নেই। এই দুঃসংবাদ দেওয়ার আগেই দরজার কলিং বেল বাজল। ঘরে ঢুকলো রানু, হাতে টিফিন ক্যারিয়ারের একটা বাটি। আমি বললাম, কি এনেছো? ডিমের ঝোল? রানু কিছু বলল না, হ্যাঁ সূচক মাথা নাড়ল। তার চোখে মুখে আষাঢ়ের ঘনঘটা। আমি বললাম, স্যারকে খাবার দাও, স্যারের খিদে লেগেছে। রানু বলল, আপনার মাজেদা খালা আপনাকে একটা চিঠি পাঠিয়েছেন। আমি বললাম, চিঠিটা আমার হাতে দিয়ে তুমি কাজে লেগে পড়ো। বাদল তোমাকে সাহায্য করবে, তাকে বুঝিয়ে সুঝিয়ে দিতে হবে। বাসাবাড়ির প্রথম কাজ করছে তো, এমনিতে সে ইউনিভার্সিটিতে ফিজিক্স পড়ায়। বাদল মেঝে ঝাড় দিচ্ছিল। রানু তার দিকে তাকিয়ে রইল। রানুর ভাবভঙ্গি অধিক শোকে কংক্রিট টাইপ।
মাজেদা খালা দীর্ঘ চিঠি লিখেছেন, শুরু করেছেন একটি নিরীহ প্রাণীকে দিয়ে। এই গাধা, তুই কি শুরু করেছিস? রানুকে কি বুঝিয়েছিস? মেয়েটা আমার কাছে এসে কেঁদে টেঁদে অস্থির। সবসময় রহস্য করা যায় না, মানুষকে স্বাভাবিক আচরণ করতে হয়। বয়স তো কম হয়নি, এখন স্বাভাবিক হবার চেষ্টা করে দেখ। আমি কয়েকদিন কথা বলে দেখেছি রানু মেয়েটা ভালো। ভালো মেয়েদের কপালে দুঃখ থাকে, এই মেয়ের কপালেও নানান দুঃখ। বেচারা এত কষ্ট করে ঢাকায় আছে, গ্রামে তার মা একা। সেই মায়ের কাছে চিঠি গেছে যে রানু ঢাকায় বেশ্যাগিরি করে জীবনযাপন করে। সন্ধ্যার পর থেকে তাকে নাকি চন্দ্রিমা উদ্যানে পাওয়া যায়। রানু যে হোস্টেলে থাকে সেখানকার কোনো মেয়েই কাজটা করেছে। হোস্টেল থেকেও রানুকে নোটিশ দিয়েছে যেন হোস্টেল ছেড়ে যায়। সে এখন যাবে কোথায়? তার থাকার জায়গা দরকার, টাকা পয়সা দরকার। রানুর কাছে শুনলাম তুই বাগড়া দিচ্ছিস যেন পল্টু ভাইজান কিডনি না কেনেন। এটা কেমন কথা? মেয়েটাকে আমি আবার পাঠালাম। তোর দায়িত্ব আজকালকার মধ্যে কিডনির বিষয় ফাইনাল করে আমাকে জানানো। ভালো কোনো ছেলে পাওয়া গেলে আমি নিজ খরচায় মেয়েটার বিয়ে দিতে চাই। তোর সন্ধানে কেউ কি আছে? আচ্ছা শোন, তোর পাতানো খালার ছেলে বাদলা, ওই ছেলে তো এখনো বিয়ে করেনি। ওর সঙ্গে ব্যবস্থা করা যায় না? ইতি তোর মাজেদা খালা। পুনশ্চ এক, পল্টু ভাইজান নাকি ইলিশ মাছের ডিমের ঝোল খেতে চেয়েছেন, রেঁধে পাঠালাম। ওনার কেমন লাগলো জানাবি। ঝাল মনে হয় একটু বেশি হয়ে গেছে। এখনকার বাজারে সবই মিষ্টি টেপ কাঁচামরিচ। এটা যে এত ঝাল আগে বুঝতে পারিনি। পুনশ্চ দুই, কী লিখতে চেয়েছিলাম ভুলে গেছি। ও হ্যাঁ, মনে পড়েছে। পল্টু ভাইজানের শোবার ঘরে আমার ছবিটা কি এখনো ঝুলছে? এই ছবি যে আমার কিশোরী বয়সের, তা রানুকে বলবি না। সে যদি নিজে থেকে বুঝে ফেলে তাহলে ভিন্ন কথা। পল্টু স্যারের খাওয়া শেষ হয়েছে। তিনি রানুর দিকে তাকিয়ে বললেন, তোমার জব পার্মানেন্ট। মাঝে মধ্যে মনে হয় ভালো মন্দ খাবার জন্য বেঁচে থাকি। নবরত্ন সভার আবুল ফজলের নাম শুনেছ? রানু বলল, না। তিনি মুঘল সম্রাট আকবর দ্য গ্রেটের ৯ রত্নের এক রত্ন। তিনি আকবরের একটা জীবনী লিখেছেন, নাম আইনি আকবরী। সেখানে সম্রাট আকবর কি কি খেতেন সেসব লেখা আছে। মরে যাবার আগে তার পছন্দের একটা খাবার খেতে ইচ্ছা করছে, রেসিপি উনি লিখে গেছেন। রেসিপি বললে রাখতে পারবে? রেসিপি কি? পল্টু স্যার আগ্রহের সঙ্গে বললেন, খাবারটার নাম দুনিয়া যা। ১০ মাংসের সঙ্গে ১০ পেঁয়াজের রস মেশাতে হবে, ১ পোয়া লবণ দিতে হবে, কিছু গোলমরিচের গুঁড়া, তারপর অল্প আঁচে জাল হতে থাকবে। আর কিছু না? আর কিছু তো লেখা ছিল না। রানু বলল, চেষ্টা করে দেখতে পারি, তবে খেতে পারবেন বলে মনে হয় না। তেল ঘি ছাড়া কেমন হবে খাবারটা? পল্টু স্যার বললেন, পেঁয়াজের রসে রান্নাই এ খাবারের বিশেষত্ব। হিমু, বাবুর্চির কাছ থেকে জেনে নাও কি কি লাগবে। আজ রাতে আমি আকবর বাদশা, দুনিয়া যা খাবো। রানু বলল, আমাকে বাবুর্চি ডাকবেন না, আমার নাম রানু। আমাকে রানু ডাকবেন। আমাকে একটা ঘর দেখিয়ে দিন যেখানে আমি রাতে থাকবো। হোস্টেল থেকে আমার কিছু জিনিসপত্র আনতে হবে। বাদল বলল, আমি আপনার সঙ্গে যাব, সব নিয়ে আসবো। ঘটনা দ্রুত ঘটছে, কোন দিকে যাচ্ছে কে জানে। সন্ধ্যা ৭টা, রান্নাঘরে দুনিয়া চা রান্না হচ্ছে। সাহায্যকারী পরামর্শদাতা হচ্ছে বাদল। তার উৎসাহ তুঙ্গস্পর্শী। মনে হচ্ছে রানু বাবুর্চির অ্যাসিস্ট্যান্ট হয়ে সে বাকি জীবন কাটিয়ে দিতে পারবে। একটু পরপর রানুর হাসির শব্দও আসছে। বাদলের হাসির আওয়াজ পাচ্ছি না। দুজন মানুষের মধ্যে একজন যখন হাসে তখন অন্যজনকেও হাসতে হয়। বাদল হাসছে না কেন বুঝতে পারছি না। দুজনের কথাবার্তাও ইতিমধ্যে রহস্যজনক হয়ে আসছে। রানু, রান্নাঘরে দাঁড়িয়ে আছেন কেন? ধোঁয়ায় আপনার কষ্ট হয়। বাদল, তোমারও তো কষ্ট হচ্ছে, তুমি তো ধোঁয়া প্রুফ না। রানু, মেয়েদের আবার ধোঁয়ার কষ্ট? বাদল, তোমরা মেয়েদের এত ছোট করে দেখো কেন? রানু, আপনারাই আমাদের ছোট করে রাখেন। বাদল, খুবই ভুল কথা বলছো রানী। রানু, রানী বলছেন কেন? আমার নাম রানু। বাদল, সরি, ভুলে রানী বলে ফেলেছি, স্লিপ অফ টাং। রানু, সবার সামনে এরকম স্লিপ অফ টাং যেন না হয়, অন্য কিছু ভেবে বসতে পারে। বাদল, অন্য কি ভাববে? রানু, ইস, আপনি বোকা নাকি? কেন বুঝতে পারছেন না? বাদল, রানী, আসলেই বুঝতে পারছি না। রানু, আবার রানী, শুনুন,
প্রেমিকরাই শুধু তাদের প্রেমিকাদের রানী বলে ডাকে কিংবা জান পাখি ডাকে। খুবই হাস্যকর। বাদল: হাস্যকর কেন হবে? রানু: আমার কাছে হাস্যকর। আমি মেঝেতে চাদর বিছিয়ে ঘুমোবার আয়োজন করছি। বাদল হন্তদন্ত হয়ে ঢুকলো, হাতে মোবাইল টেলিফোন। হিমুদা, বাবার সঙ্গে একটু কথা বলো তো। বাবা কিছু না বুঝেই চিৎকার চেঁচামেচি করছে। তুমি পুরো বিষয়টা সুন্দর করে গুছিয়ে বলো। আমি গম্ভীর গলা বের করে বললাম, হ্যালো। খালু সাহেব ধমকে উঠলেন, হিমু না? জি। এরকম করে কথা বলছো কেন? সমস্যা কি? কোনো সমস্যা নেই। বাদলের ব্যাপারটা কি আমাকে বলো। কিছু লুকাবে না। সে করছে কি? এই মুহূর্তে সে সন্দেহজনক চরিত্রের এক বাবুর্চি মহিলার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। পেঁয়াজ কেটে দিচ্ছে এবং নিচু গলায় গল্পগুজব করছে। হোয়াট? সত্যি কথা জানতে চাচ্ছেন? সত্যি কথা বললাম। তবে বাবুর্চিটার চেহারা ভালো। চরিত্র সন্দেহজনক হলেও চেহারা খারাপ না। সন্দেহজনক চরিত্র মানে কি? সন্ধ্যার পর চন্দ্রিমা উদ্যানে কাস্টমারের খোঁজে ঘুরে বলে জনশ্রুতি আছে। বাদল ওর সঙ্গে কিভাবে জুটল? বলতে চাচ্ছি না খালু সাহেব। কেন বলতে চাচ্ছ না? হয়তো ব্যাপারটা আপনি সহজভাবে নিতে পারবেন না। হিমু, ঝেড়ে কাশো। ঝেড়ে কাশো বললাম। আই অর্ডার ইউ টু কফ। বাদল যে বাসায় পার্ট টাইম চাকরের কাজ নিয়েছে, সন্দেহজনক চরিত্রের ওই মেয়েও সেই বাড়িতেই কাজ করে। কি বললে? বাদল পার্ট টাইম চাকরের কাজ নিয়েছে? জি। মহানন্দে ঘর ঝাড় দিচ্ছে, মেঝে ভেজা তোয়ালে দিয়ে মুছছে। আমার ধারণা ছাত্র পড়ানোর মনোটনি কাটানোর জন্যে সে এই কাজ করছে। খালু সাহেব টেলিফোনে সিংহনাদ করলেন, বাদলকে টেলিফোনটা দাও, আমি সরাসরি তার সঙ্গে কথা বলবো। আমি বিনীত গলায় বললাম, বাদলকে টেলিফোন দিতে হলে আমাকে রান্নাঘরে যেতে হয়। কাজটা করতে চাচ্ছি না। তাদের কি অবস্থায় দেখব কে জানে। বললাম না, মেয়েটার চরিত্র সন্দেহজনক। বাদল কোন বাসায় আছে সেই ঠিকানা দাও, আমি আসছি। আমি ঠিকানা দিয়ে বললাম, আপনি বরং আগামীকাল সন্ধ্যায় আসুন। আজ এলে সমস্যা কি? আজ বৃহস্পতিবার, আপনার বোতল দিবস। আজ এলে আপনার বোতল দিবসটা মাটি হবে। কাল সন্ধ্যায় আসুন। হাতে নাতে আসামি গ্রেপ্তার করে নিয়ে যান। বাদল কি সত্যি চাকরের কাজ নিয়েছে? জি, তবে পার্ট টাইম কাজ। এটা একটা আশার কথা। খালু সাহেব, বুঝতে পারছি আপনার মন খুবই অশান্ত। এক কাজ করেন, আজ একটু সকাল সকাল ছাদে চলে যান। ওমর খৈয়াম বলেছেন, রাখো তোমার ওমর খৈয়াম। আমি কি চিজ বাদল কাল সন্ধ্যা জানবে। রানু বাদল কথামালা আবার শুরু হয়েছে। আমি লকারে রিং ঘুরাচ্ছি এবং কথা শুনছি। রানু: জানেন, আমার খুব শখ টিভি নাটকে অভিনয় করা, কিন্তু এত বাজে চেহারা কে আমাকে নেবে বলুন? বাদল: তোমার চেহারা খারাপ কে বলল? রানু: সবাই বলে। বাদল: আমার সামনে বলে দেখুক। রানু: আপনার সামনে বললে আপনি কি করবেন? বাদল: আমি ঘুষি দিয়ে নাকশা ফাটিয়ে দেব। রানু হাসছে। ঘটনা দ্রুত ঘটছে, কোন দিকে যাচ্ছে তাও বোঝা যাচ্ছে। লেখকরা আনন্দিত মানুষের বর্ণনা নানা রকমভাবে করেন। কেউ লেখেন, লোকটা আনন্দে ঝলমল করছে। কেউ লেখেন, সে আনন্দে আটখানা। রবীন্দ্রনাথ লেখেন, বিমল আনন্দের চাপা আভায় তাহার মুখমণ্ডলে। এই মুহূর্তে আমি যাকে দেখছি তার আনন্দ কবি সাহিত্যের ভাষায় প্রকাশ করা কঠিন। আনন্দে আটখানার জায়গায় আনন্দে 11খানা বলতে পারি, তাতেও ইতর বিশেষ হয় না। আনন্দিত ভদ্রলোকের নাম আব্দুস সাত্তার, ডবল স্বর্ণপদকপ্রাপ্ত হোমিওপ্যাথি চিকিৎসক, MCMRPL, শেফা ক্লিনিকের কর্ণধার। তিনি বসে আছেন পল্টু স্যারের সামনের বেতের চেয়ারে। তার হাতে হলদিরামের শনপাপড়ির প্যাকেট। সন্দেশ রসগোল্লার মরণ ঘণ্টা সম্ভবত বেজে গেছে। হলদিরাম বাবুরা ঝেঁটিয়ে সব বিদায় করার সংকল্পে নেমেছেন। সাত্তার সাহেব শনপাপড়ির প্যাকেট পল্টু স্যারের দিকে এগিয়ে বললেন, নে, তোর জন্য এনেছি। ঘিয়ে ভাজা শনপাপড়ি, অমৃতের কাছাকাছি। পল্টু স্যার হাত বাড়িয়ে প্যাকেট করা অমৃত নিলেন। সাত্তার সাহেব বললেন, তোর চাকরটাকে বল প্যাকেট খুলে সুন্দর করে সাজিয়ে মিষ্টি দিতে। ওটার নাম যেন কি? কাঞ্চনজঙ্ঘা না? ওর নাম হিমু। সাত্তার সাহেব আমাকে ডাকার আগেই আমি ছুটে গেলাম। চাকরদের মতো আনাড়ি হাতে প্যাকেট খুলতে গিয়ে প্লাস্টিকের প্যাকেট মেঝেতে ফেলে দিলাম।
সাত্তার সাহেবের ধমক দেওয়ার কথা, ধমক দিলেন না। মধুর গলায় বললেন, ভালো আছিস? জি স্যার, ভালো আছি। একটা শনপাপড়ি তুই নিয়ে যা, আরাম করে খা। আমি বললাম, স্যার একটা নিলে হবে না, আমরা 4 জন। অনুমতি দিলে 4 পিস নিয়ে যাই। 4 জন মানে কি? আমি, স্যারের ড্রাইভার, স্যারের বাবুর্চি, পার্ট টাইম ক্লিনার। সাত্তার সাহেব চোখ কপালে তোলার চেষ্টা করতে করতে বললেন, টাকা পয়সা তো দেখি হরির লুট হচ্ছে, সব বন্ধ। এখন থেকে পুরো কন্ট্রোল আমার হাতে। হিমু, তুই যা, কড়া করে 1 কাপ চা বানিয়ে আন। চা খেতে খেতে আমি বুঝিয়ে বলবো কেন পুরো কন্ট্রোল আমার হাতে। পল্টু, তুমিও বই পড়া বন্ধ করে আমার কথা শোনো। তোমারও শোনা প্রয়োজন। আমাদের সবার হাতে হলদিরামের 1 পিস করে শনপাপড়ি, সাত্তার সাহেবের হাতে চায়ের কাপ, পল্টু স্যারের হাতে একটা বই, নাম বিষাক্ত গাছ থেকে সাবধান, লেখকের নাম প্রশান্ত কুমার ভট্টাচার্য। বই পড়ায় বাধা পড়েছে বলে স্যার বিরক্ত, বিরক্তি প্রকাশ করতে পারছেন না বলে আরও বিরক্ত। কম্পাউন্ড ইন্টারেস্টের মতো কম্পাউন্ড বিরক্তি। সাত্তার সাহেব গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করতে করতে বললেন, এখন আমি একটা সংবাদ দেব। সংবাদটা তোমাদের জন্য আনন্দেরও হতে পারে, আবার নিরানন্দেরও হতে পারে। সংবাদটা হচ্ছে, পল্টুর বিষয় সম্পত্তি বিষয়ে কোর্ট একটা অর্ডার জারি করেছে। আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে। পাওয়ার অফ অ্যাটর্নির ফটোকপি আমার কাছেই আছে, চাইলে দেখতে পারো। কেউ দেখতে চাও? দেখতে চাইলে আওয়াজ দাও। আমরা 4 জনই একসঙ্গে নাসূচক মাথা নাড়লাম। দেখতে চাই না। পাওয়ার দেখাতে আনন্দ নেই, পাওয়ার না দেখাতেই আনন্দ। সাত্তার সাহেব পল্টু স্যারের দিকে তাকিয়ে বললেন, তুই দেখতে চাস? পল্টু স্যার বললেন, কি দেখতে চাইবো? পাওয়ার অফ অ্যাটর্নি। খামাখা এসব দেখতে চাইবো কি জন্যে? জরুরি একটা বই পড়ছি। ঠিক আছে, তুই বই পড়তে থাক, আমি চাটা শেষ করে এদের সঙ্গে আলাপ করতে থাকি। পল্টু স্যার গভীর মনোযোগে পাঠ শুরু করলেন। আমি তার ঘাড়ের উপর দিয়ে উকি দিলাম। তিনি পড়ছেন আতা গাছ। আতা গাছ যে বিষাক্ত আমার জানা ছিল না। জানা গেল ফল ছাড়া এই গাছের সবই বিষাক্ত। একটি বিষাক্ত গাছ মিষ্টি ফল দিচ্ছে, খুবই আশ্চর্যের ব্যাপার। মানুষের মধ্যেও কি এরকম আছে? বিষাক্ত বাবা মার অসাধারণ সন্তান। সাত্তার সাহেব গলা খাকারি দিয়ে আমার দিকে চোখ ইশারা করলেন। আমি ছুটে গেলাম, তার হাত থেকে চায়ের খালি পেয়ালা নিয়ে গেলাম। তিনি আয়েসি ভঙ্গিতে বললেন, তোমাদের স্যার যে মানসিকভাবে পঙ্গু একজন মানুষ, আশা করি ইতিমধ্যে তোমরা বুঝেছ। হিমু, বলো তুমি বুঝেছ? ইয়েস স্যার। ডাক্তাররা তার বিষয়ে সার্টিফিকেট দিয়েছেন যে মানসিক ভারসাম্যহীন মানুষ। ডাক্তারদের সার্টিফিকেট বিষয়ে তোমাদের কোনো কথা আছে? আমি বললাম, স্যার কথা নাই। যে লোক দিনরাতি বই পড়ে এবং পায়ে ফ্যানের বাতাস দেয়, সে তো মানসিক ভারসাম্যহীন বটেই। সাত্তার সাহেব বললেন, গুড, তুই ইন্টেলিজেন্ট, তোকে আমার পছন্দ হচ্ছে। শুরুতে বদমাইশ টাইপ মনে হচ্ছিল, এখন মনে হচ্ছে না। আমি ছুটে গিয়ে সাত্তার সাহেবকে কদমবুসি করে ফেললাম। চাকর শ্রেণীদের নিজস্ব কিছু নীতিমালা আছে। প্রশংসাসূচক কিছু শুনলেই অতি দ্রুত কদমবুসি করা তার একটি। সামান্য ধমক দিলে আড়ালে অশ্রুবর্ষণও নীতিমালার অংশ। আড়ালেরও বিশেষত্ব আছে। আড়ালটা এমন হতে হবে যে যিনি ধমক দিয়েছেন তিনি দেখতে পান। ইমু। জি স্যার। তোর স্যারের বিশাল বিষয় সম্পত্তির বিষয়ে তোরা অবগত আছিস কিনা আমি জানি না। আমার কাছে শুনে রাখ, তার বিষয় সম্পত্তি যথেষ্টই আছে। মানসিক ভারসাম্যহীন লোকের কাছে এত বড় সম্পত্তি থাকা ঠিক না। দেখা যাবে হঠাৎ উইল করে সে সম্পত্তি লিখে দিল তার পোষা বিড়ালকে বা কুকুরকে। আমি বললাম, স্যারের কোনো পোষা কুকুর বিড়াল নাই। সাত্তার সাহেব বললেন, আমি কথার কথা বলছি। যাই হোক, এই সমস্ত নানান বিবেচনার প্রেক্ষিতে কোর্ট আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে। তার যাবতীয় বিষয় আমি দেখব। সে ব্যাংকের সঙ্গে কোনো রকম লেনদেন করতে পারবে না। যে বিপুল অপচয় সংসারের জন্য করা হচ্ছে তা সম্পূর্ণ বন্ধ করতে হবে। পল্টু কখনো গাড়ি নিয়ে কোথাও যায় না। অকারণে একটা গাড়ি পড়ে আছে। মাসে মাসে ড্রাইভারের বেতন গোনা হচ্ছে। আজ থেকে ড্রাইভার অফ। ড্রাইভার বলল, স্যার, এইটা আপনি কি বলেন? সাত্তার সাহেব বললেন, কি বলি কানে শোনো না? কানে ঠসা লোক গাড়ি কিভাবে চালাবে? পেছন থেকে গাড়ি ডাবল হর্ন দিলেও তো কিছু শুনবে না। তোমার চাকরি ডাবল অফ। যাও নিচে যাও, পাওনা বেতন থাকলে মিটিয়ে দেওয়া হবে। ড্রাইভার নিচে নেমে গেল। সাত্তার সাহেব বাদলের দিকে তাকিয়ে বললেন, তোমার ডিউটি কি? বাদল কিছু বলার আগে আমি বললাম, সে সে আমার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট।
তোর আবার অ্যাসিস্ট্যান্টও লাগে? অ্যাসিস্ট্যান্টের চাকরি অফ। নাম কি? নাম বলে নিচে চলে যা। কি নাম? বাদল। ঝড় তুফান বৃষ্টি বাদল এই বাড়িতে চলবে না। কিছুক্ষণের মধ্যে রানুর চাকরিও চলে গেল। তাকেও নিচে গিয়ে ড্রাইভারের পাশে দাঁড়াতে হলো। এত কিছু ঘটে যাচ্ছে, কিন্তু পল্টু স্যার নির্বিকার। তিনি বিষাক্ত গাছপালা নিয়েই আছেন। এই মুহূর্তে তার চেয়ে সুখী কেউ পৃথিবী নামক গ্রহে আছে তা মনে হচ্ছে না। আমি সাত্তার সাহেবের কাছে সামান্য এগিয়ে নিচু গলায় বললাম, স্যার, আপনি হিসাবে ভুল করছেন। সাত্তার সাহেব খ্যাঁক খ্যাঁক করে বললেন, আমি হিসাবে ভুল করছি মানে? কিসের হিসাব? কিসের ভুল? তুই আবার ভুল ধরার কে? আমি মাঠে নামলাম। হোমিওপ্যাথ সাহেবের যন্ত্রণা অনেকক্ষণ সহ্য করা গেছে। আর না, এখন যুদ্ধং দেহি। আমি বললাম, তুই তো করে অনেকক্ষণ ধরে করছিস। আর একবার তুই বললে কাপড় চোপড় সব খুলে ফেলবো। তোকে নেংটো হয়ে সিঁড়ি দিয়ে নামতে হবে। আর তুই আন্ডারওয়্যার পরে আসিস না কেন? তাহলে আন্ডারওয়্যার পরে নামতে পারতি। কিছুটা ইজ্জত রক্ষা হতো। সাত্তার সাহেব হঠাৎ গভীর জলে পড়ে গেলেন। তার মস্তিষ্ক খানিকটা জট পাকিয়ে গেল। চাকর শ্রেণীর একজন এমন কথা কিভাবে বলছে? মস্তিষ্ক তার লজিক খুঁজছে। লজিক দ্রুত খুঁজে না পেলে কম্পিউটারের মতো সিস্টেম হ্যাং করবে। সাত্তার সাহেব ঘামতে শুরু করেছেন। তার চোখ লাল। হ্যাং হবার দিকেই তিনি যাচ্ছেন। আমি এবার তার সাহায্যে এগিয়ে গেলাম। তার মস্তিষ্ক ঠান্ডা করার জন্য বললাম, তোকে দেখে মনে হয় তুই ইন্টেলিজেন্ট লোক। তোর সঙ্গে কয়েকবার আমার দেখা হয়েছে। আমাকে চিনতে পারিস নাই। আমি সিআইডির লোক। আমাকে রাখা হয়েছে যেন আমি পল্টু সাহেবের কোনো বিপদ হয় কি না সেটা দেখার জন্যে। বিশ্বাস হয়? সাত্তার সাহেব হাঁ করে তাকিয়ে আছেন। তার ব্রেন এখনও হ্যাং অবস্থায় আছে। আমি বললাম, একটা কাজ করলেই তুই বিশ্বাস করবি। দ্বিতীয় প্রশ্ন আর মাথায় আসবে না। আমি কথা শেষ করেই বাঁ হাতে আচমকা একটা চড় বসিয়ে দিলাম। সাত্তার সাহেব চেয়ার নিয়ে উল্টে পড়তে পড়তে নিজেকে সামলালেন। অস্ফুট শব্দও করলেন। ও খোদারে! পল্টু স্যার বই থেকে মুখ তুলে বিরক্ত স্বরে বললেন, কি হচ্ছে? আমি বললাম, কিছুই হচ্ছে না স্যার, সামান্য আর্গুমেন্ট। আর্গুমেন্ট বাইরে গিয়ে করো। তোমাদের যন্ত্রণায় তো পড়তেও পারছি না। আমি সাত্তার সাহেবের দিকে তাকিয়ে বিনীত গলায় বললাম, স্যার, চলুন আমরা বসার ঘরে যাই। নিজেদের মধ্যে যেসব সমস্যা আছে তার সমাধান করি। রুদ্ধদ্বার বৈঠক। সাত্তার সাহেব নিঃশব্দে বসার ঘরে চলে গেলেন। তিনি এখনও বিশ্বাস অবিশ্বাসের সীমা রেখে আছেন। এখান থেকে বের হতে তার সময় লাগবে। বসার ঘরে আমরা দুজন মুখোমুখি বসে আছি। সাত্তার সাহেব কিছু বলার পরিকল্পনা নিয়ে কয়েকবার গলা খাকারি দিলেন। কিছু বলতে পারলেন না। আমি বললাম, ইচ্ছা করলে আমার বিষয়ে সিআইডি অফিসে খোঁজ নিতে পারিস। হাই লেভেলে খোঁজ নিতে যাবি। বলবি সিরাজুল ইসলাম নাম। হিমু আমার ছদ্মনাম। সাত্তার সাহেব বললেন, আমি ঝামেলা পছন্দ করি না। আপনি পুলিশের লোক হন আর যেই হন। আমি কোর্টের অর্ডার নিয়ে এসেছি। দুজন ডাক্তার সার্টিফিকেট দিয়েছে যে পল্টু পাগল। একজন হলেন প্রফেসর কেরামত আলী, অ্যাসোসিয়েট প্রফেসর অফ সাইকিয়াট্র। আমি বললাম, পয়সা দিলে ডাক্তারের সার্টিফিকেট পাওয়া যায়। দুজন ডাক্তার বলেছে পল্টু স্যার পাগল, 10জন বলবে পাগল না। উল্টা মামলা হবে যে সুস্থ মানুষকে পাগল সাজিয়ে সম্পত্তি দখলের ষড়যন্ত্র। মামলা মোকদ্দমায় আমি ভয় পাই না। ভয় না পাওয়া ভালো। আমি একটা প্রস্তাব দিই। কী প্রস্তাব? আমি কিছুক্ষণ শীতল চোখে তাকিয়ে তুই থেকে আপনিতে উঠে এলাম। গলার স্বর নিচু করে বললাম, আমাকে দলে নিন। পল্টু স্যারের সম্পত্তির পার্সেন্টেজের বিনিময়ে আমি আপনার হয়ে কাজ করব। কত পার্সেন্টেজ? আপনি বলুন কত? গুরুত্ব বুঝে বলবেন। সাত্তার সাহেব চুপ করে আছেন। বিরাট ধাঁধায় পড়ে গেছেন। ধাঁধায় পড়ারই কথা। আমি বললাম, বাসায় যান। বাসায় গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করুন। আমার নিজের প্রস্তাব হলো 50-50। যদি আমার প্রস্তাবে রাজি থাকেন, কিসলুকে দিয়ে একটা সাদা গোলাপের তোড়া পাঠাবেন। সাদা হচ্ছে সন্ধির প্রতীক। কিসলুটা কে? আমি বললাম, নাম শুনে মনে হয় আকাশ থেকে পড়েছেন। কিসলু আপনার ছেলের বন্ধু। একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়। পিস্তলের যে গুলি আছে সেটা পিস্তলে ফিট করে না। চিনেছেন? হুম। চা খাবেন? না। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করুন। একটা আপনি হাতে নিন, একটা আমার হাতে দিন। সিগারেটের রং সাদা। দুজন দুজনকে সাদা লাঠি দেখাচ্ছি। তার মানে কি বুঝতে পারছেন? শান্তির চেষ্টা। সাত্তার সাহেব পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলেন। একটা বাড়িয়ে দিলেন আমার দিকে। ভদ্রলোকের ব্রেইন এখনো পুরোপুরি কাজ করছে না। আমি সিগারেট উঁচু করে বললাম, শান্তি, শান্তি, শান্তি। সাত্তার সাহেবও বিড়বিড় করে বললেন, শান্তি, শান্তি। আমি বললাম,
আপনি সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়ুন। আপনি যেখানে ধোঁয়া ছাড়বেন আমিও সেখানে ধোঁয়া ছাড়ব। মানুষ শান্তির পতাকা উড়ায়, আমরা উড়াবো শান্তির ধোঁয়া। ঠিক আছে? হুম। শান্তির ধোঁয়া উড়ানো হলো। শান্তির ধোঁয়া উড়িয়ে সাত্তার সাহেব আরও জবুথবু হয়ে গেলেন। আমি বললাম, বাসায় চলে যান। ঘুমের ট্যাবলেট খেয়ে লম্বা ঘুম দিন। মাথা পরিষ্কার হয়ে যাবে। আপনার ঘুম দরকার। হুম। একা একা সিঁড়ি বেয়ে নামতে পারবেন, নাকি আমার সাহায্য লাগবে? একা নামতে পারবো। গুড। তাহলে বিদায়। মনে রাখবেন, আমার অফার 50-50। অল কোয়েট অন দ্য ইস্টার্ন ফ্রন্ট। ভুল বললাম। সব ফ্রন্টে শান্তি। ঘরের কাজকর্ম স্বাভাবিকভাবে আবার শুরু হয়েছে। রানু রান্না শুরু করেছে। বাদল আছে সহকারী। আজকের মেনু: চিংড়ি মাছ দিয়ে করলা, মলা মাছের চচ্চড়ি, কুমড়া ফুলের বড়া, চিতল মাছের গাদা দিয়ে কোপ্তা। স্ট্যান্ড বাই আইটেম: খাসির কলিজা ভুনা। কলিজা মশলা মাখিয়ে রেডি করা। সময় পাওয়া গেলে রান্না হবে, সময় পাওয়া না গেলে রান্না হবে না। বলতে ভুলে গেছি, বিশেষ ধরনের চাল আজ প্রথম রান্না হবে। চালের নাম বাঁশফুল। চালটা দেখতে মোটা, রান্না হলে চিকন হয়ে যায়। বাঁশগাছের ফুল ফুটলে যেমন গন্ধ ছড়ায়, সেরকম গন্ধ আসে। পল্টু স্যারের বিষাক্ত গাছপালার পাঠ শেষ হয়েছে। এখন তিনি পড়ছেন মিনহাজি সিরাজের লেখা বই তবকত-ই নসিরি, মূল ফরাসি থেকে অনুবাদ। এ ধরনের বইপত্র তিনি কোত্থেকে জোগাড় করেন তাও এক রহস্য। আমার হাতে কোনো কাজ নাই। আমি বারান্দায় বসে ঝিমাচ্ছি। ঝিমুনি হলো নিদ্রার আগের অবস্থা। এ অবস্থায় কনশাস এবং সাবকনশাস দুটিই কিছু পরিমাণে জাগ্রত থাকে বলে অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটে। রাশিয়ান বৈজ্ঞানিক মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল চোখের সামনে দেখতে পেয়েছিলেন। বৈজ্ঞানিক কেকুলে বেঞ্জিনের গঠন দেখতে পেয়েছিলেন। আমি তেমন কিছু দেখতে পাচ্ছি না। তবে রান্নাঘরে বাদল এবং রানু কি বলাবলি করছে তা শুনতে পাচ্ছি। প্রতিটি বাক্যের আলাদা অর্থ বুঝতে পারছি। যেমন বাদল বলল, চামচের স্ট্যান্ডার্ড ঠিক না, আরও লম্বা চামচ হওয়া উচিত, তাহলে আর তোমার হাতে গরম তেলের ছিটা পড়তো না। ব্র্যাকেটে গুঁড়ো অর্থ, তোমার হাতে গরম তেলের ছিটা পড়ছে, আমার খারাপ লাগছে। রানু বলল, রান্না করতে গেলে একটু একটু তেলের ছিটা খেতে হয়, আপনি এত কাছে থাকবেন না, আপনার গায়ে লাগবে। গুঁড়ো অর্থ, ওগো, গরম তেল আমার গায়ে লাগে লাগুক, তোমার গায়ে যেন না লাগে। বাদল বলল, কড়াইয়ের সবটা তেল যদি আমার গায়ে পড়ে তাহলেও আমি দাঁড়িয়ে থাকব। গুঁড়ো অর্থ, তোমাকে ছেড়ে আমি যাব না। রানু বলল, হাত ধরে থাকলে আমি নড়ানড়ি করব কিভাবে? আপনি তো ভালো পাগল। গুঁড়ো অর্থ, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। মঞ্চনাটকে কি হয়? অতি আবেগঘন মুহূর্তে ভিলেনের প্রবেশ ঘটে। নাটকের ভাষায় ক্লাইম্যাক্স তৈরি হয়। ক্লাইম্যাক্স তৈরি হয়ে গেল। ভিলেন হিসেবে মঞ্চে প্রবেশ করলেন বাদলের বাবা, আমার শ্রদ্ধেয় খালু সাহেব। আমি আদবের সঙ্গে তাকে বসার ঘরে নিয়ে বসালাম। ঠোঁটে আঙুল রেখে চাপা গলায় বললাম, যা বলবেন ফিসফিস করে বলবেন। এই বাড়িতে একজন প্রথম শ্রেণীর ডাক্তারের সার্টিফিকেট পাওয়া পাগল বাস করেন। তিনি এখন বই পড়ছেন। তার পাঠে বিঘ্ন হলে কি করে বসবেন ঠিক নেই। উঁকি দিলে পাগল দেখতে পাবেন। খালু সাহেব উঁকি দিয়ে পাগল দেখে খানিকটা হকচকিয়ে গেলেন। তিনি বললেন, পায়ে ফ্যানের বাতাস দিচ্ছে নাকি? আমি বললাম, হুম, একটু পরে মুরগির মতো কক করবে। কেন? উনি কক্ককধর্মী মানুষ। তার মানে কি? মানে এখনো পুরোপুরি বের হয়নি। বাদল এই পাগলার সাথে বাস করছে? হুম। এখন সে কোথায়? আমি বললাম, রান্নাঘরে। রান্নাঘরে আর কে আছে? চন্দ্রিমা উদ্যানের মেয়েটা আছে। হুম। বাদলকে ডেকে আনো। তাকে বলবে যে আমি আমার লাইসেন্স করা পিস্তল সঙ্গে করে এনেছি। খুনাখুনি ঘটে যাবে। পিস্তল সত্যি এনেছেন? হ্যাঁ। গুলি সাবধানে করবেন। আপনার হাতের টিপ কেমন জানি না। গুলি করলেন বাদলকে, লাগলো আমার গায়ে। বিনা দোষে বেহেশতে গিয়ে বসে রইলাম। সত্যটা পড়ে কান্নার কাছে ঘ্যান ঘ্যান শুরু করলো। এ বলে আমার দিকে তাকাও, ও বলে আমার দিকে তাকাও। কথা বাড়াবে না। বাদলকে ডেকে আনো। আমি বাদলের সন্ধানে রান্নাঘরে ঢুকলাম। বাদলকে ঘটনা খুলে বললাম। রানু বলল, কি সর্বনাশ, উনি সত্যি পিস্তল নিয়ে চলে এসেছেন? হ্যাঁ, এসেছেন, এবং তার হাতের টিপ খুবই খারাপ। বাদল একা যে বিপদে আছে তা না, আমরা সবাই বিপদে। বাদল বলল, আমি কি করব সেটা বলো। ফায়ার এস্কেপ দিয়ে পালিয়ে যাব? না, তুই এক কাজ কর, খালু সাহেবের রাগটা আরো বাড়িয়ে দে।
মানুষ অধিক শোকে পাথর হয়, অধিক রাগে হয় কংক্রিট। এমন ব্যবস্থা কর যেন তিনি রেগে কংক্রিট হয়ে যান। কিভাবে রাগাবো? তুই খালু সাহেবকে গিয়ে বল, বাবা, আমি ওই মেয়েটাকে আজ ভোরবেলা বিয়ে করে ফেলেছি। কোর্টে বিয়ে হয়েছে, 1,01,000 টাকা কাবিন। মিথ্যা কথা বলবো? হ্যাঁ, যুদ্ধে মিথ্যা বলার নিয়ম আছে। বাদল বলল, এই মিথ্যাতেই হবে? হওয়ার তো কথা, রাগের একটা লিমিট আছে। লিমিট ক্রস করে যাবার পর শূন্যতা। বাদল রানুর দিকে তাকালো। রানু বলল, উনি যা বলতে বলছেন তাই বলো। এরা যে দুজনে তুমি লেভেলে নেমে এসেছে তা আগেই শুনেছি। তুমি যে পাকাপোক্ত হয়ে গেছে তা জানলাম। রানুর চোখে মুখে নববিবাহিতা স্ত্রীসুলভ লজ্জা এবং আনন্দ। বাদল বলল, ভয় লাগছে হিমুদা? রানু বলল, ভয়ের কি আছে, আমি তোমার সঙ্গে যাব। বাদল বলল, তুমি আমার সঙ্গে গেলে লাভটা কি হবে? রানু বলল, তুমি সাহস পাবে। আমি সাহস পাবো কেন? তুমি কি সাহসের দোকান খুলেছ? রানু বলল, ঝগড়া করছো কেন? বাদল বলল, ঝগড়া তো তুমি করছো। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। প্রেমিক প্রেমিকার ঝগড়ায় নাক গলানো যায়, স্বামী স্ত্রীর ঝগড়ায় না। এরা বিয়ে না করেও স্বামী স্ত্রীর মতো ঝগড়া করছে, কাজেই নাক গলানো ঠিক হবে না। ঝগড়া টগড়া করে তারা একটা সিদ্ধান্তে আসুক, তারপর দেখা যাবে। আমি খালু সাহেবের কাছে চলে এলাম। গল্পতরু চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের হিমু সিরিজের উপন্যাস হিমুর মধ্যদুপুর এর ৩য় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিন। যারা গল্পতরু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত শুনছেন অথবা নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে বেল আইকনটি প্রেস করে রাখুন। পৃথিবীর যেখানে যে প্রান্ত থেকে আপনারা শুনছেন আপনারা সবাই বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। সবার জন্য আমাদের গল্পতরুর পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।